নমস্কার। আপনারা গত দুদিন যে চলচ্চিত্র উৎসব দেখেছেন, যার নাম চিত্রমঞ্জরি, তার আজকে তৃতীয় দিন। আজ এই তৃতীয় দিনে আপনারা তিনটি ছবি দেখবেন। এই তিনটি ছবি হচ্ছে কাহিনী নির্ভর, ন্যারেটিভ যাকে আমরা বলি, বা ফিকশন যাকে বলি, ছোট ছোট ছবি। প্রথম ছবিটির নাম হার্ট অ্যাটাক, পরের ছবিটির নাম মরীচিকা, আর শেষ ছবিটির নাম নিষ্কৃতি। এই তিনটি ছবি তৈরি করেছেন আমাদের ছাত্রছাত্রীরা। এরা কিভাবে তৈরি করলেন? কোভিডের সময় এরা সবাই ঘরবন্দি ছিলেন। অনেকে তখন লেখালেখি করেছেন, পড়াশুনো করেছেন, কম্পিউটারে পরীক্ষা দিয়েছেন, কেউ ছবি এঁকেছেন। কিছু কিছু ছাত্রছাত্রী তারা তাদের সাধ্য মতো অর্থ জোগাড় করে বা কোনোভাবে তারা কিছু কিছু কাহিনী ভিত্তিক ছবি তারা নিজেরাই চিত্রায়িত করেছেন, তারা নিজেরাই সম্পাদনা করেছেন, তারা নিজেরাই তার শব্দ গ্রহণ করেছেন এবং তার রূপসজ্জা বা তার মেকআপও করেছেন। এই ছবিগুলিকে নিয়ে এক জায়গায় করে দুটি অত্যন্ত পরিচিত সংস্থা, একটি শিক্ষা প্রতিষ্ঠান যার নাম ম্যাকাউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এবং তারপরের মানে যে আরেকটি সংস্থা যার নাম বাংলা ওয়ার্ল্ড ওয়াইড, এরা দুজনে মিলে, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষা তথা বাংলা সংক্রান্ত সব কিছুর মধ্যে একটা যোগাযোগ করা, উন্নতি করা। এই দুটি সংস্থা যুগ্মভাবে তারা এই চলচ্চিত্র উৎসব আয়োজন করেছেন। উৎসবের নাম চিত্রমঞ্জরি। মঞ্জরি কেন? আগেই বলা হয়েছে যে আমের মুকুল থেকে যেমন ধীরে ধীরে সুন্দর ফলে পরিণত হয় আমের মুকুল, ঠিক সেইভাবে যারা এই উদীয়মান চলচ্চিত্রকার, চিত্রগ্রাহক, সম্পাদক, অভিনেতা, অভিনেত্রী, মেকআপ আর্টিস্ট, আমাদের এই এই ছাত্রছাত্রী ভাই বোনেরা বা সন্তান সন্ততিরা, তারা একত্রিত হয়ে তারা নানা রকম ছবি তৈরি করেছেন। সেই ছবিগুলি আমরা একটি প্রতিযোগিতার মধ্যে দিয়ে দেখাচ্ছি, যাতে এরাও ওই মঞ্জরি থেকে ধীরে ধীরে তারা প্রস্ফুটিত হয়, তারা ধীরে ধীরে ডেভেলপ করে নিজেদের একজন সফল চিত্রগ্রাহক হিসেবে, সম্পাদক হিসেবে, মেকআপ আর্টিস্ট হিসেবে, ডিরেক্টর হিসেবে, ক্যামেরাম্যান হিসেবে। এই তিনটি ছবি আপনারা দেখুন। এই ছবি তিনটি দেখার আগে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অভিজিৎ দাশগুপ্ত। অভিজিৎ দাশগুপ্ত একজন স্বনামধন্য মানুষ। যে অভিজিৎ দাশগুপ্ত কলকাতা দূরদর্শনে অত্যন্ত উচ্চ পদে ছিলেন, একজন অনুষ্ঠান নির্মাতা হিসেবে অনেক সফল তথ্যচিত্র, অনেক সফল ছোট ছোট ফিচার তিনি তৈরি করেছেন, যার জন্য দেশে বিদেশে তিনি পুরস্কৃত হয়েছেন। এছাড়াও তিনি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, যেটাকে আপনারা জানেন SRFTI বলে, সেই SRFTI এ তিনি যে টেলিভিশন বিভাগ আছে তার ডিন ছিলেন। তিনি একজন অত্যন্ত পরিচিত মানুষ। তিনি বলবেন সারা পৃথিবীর ডকুমেন্টারি নিয়ে, যেটুকু ওই স্বল্প পরিসরে বলা সম্ভব। তারপরেই আপনারা ছবি দেখুন। তিনটি ছবি দেখে লিঙ্ক দেয়া আছে, আপনারা আপনাদের মতামত জানান। আর ছাত্র বন্ধুদের কাছে বলছি, ছাত্রীদের কাছে বলছি যে কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলো প্রতিযোগিতা, সেটা বড় কথা নয়। তোমাদের ছবি নির্বাচিত হয়েছে প্রদর্শনের জন্য, এবং হয়তো তোমরা এর মধ্যে থেকে নিজেদেরকে আরো প্রস্ফুটিত করবে, সফলতার দিকে এগিয়ে যাবে, এটাই কাম্য। ভালো থেকো, ভালো থাকবেন আপনারা। সকলকে নমস্কার। আমার এই মিডিয়া জীবন শুরু হয় 1963-তে। আজকে অবধি ব্যাটিং করে যাচ্ছি, এবং যেহেতু আমি একটা বিশ্বের বৃহত্তম টেলিভিশন সংস্থার সঙ্গে জড়িত ছিলাম, ইনপুট ইন্টারন্যাশনাল পাবলিক টেলিভিশন,
সেহেতু ডকুমেন্টারি নিয়ে, স্পেসিফিক্যালি টেলিভিশন ডকুমেন্টারি নিয়ে বহু রিসার্চের সঙ্গে আমাকে যুক্ত থাকতে হয়েছে, জানতে হয়েছে, শিখতে হয়েছে। শেখার কোনো শেষ নেই। আনফর্চুনেটলি আমাদের ভারতবর্ষে আমরা সেই ওল্ড পুরনো ব্রিটিশ অর্থোডক্স ট্র্যাডিশনাল স্টাইলে ডকুমেন্টারি করি, যেখানে দ্য ভয়েস অফ গড একটা কমেন্ট্রি করে এবং তার সঙ্গে কিছু ছবি ছাপা হয়। ব্রিটিশরা কিন্তু পাল্টে ফেলেছে নিজেদের ট্রিটমেন্টটা কি, মানে সাধারণ ভাষায় বুঝতে গেলে একটা আলু, একটা কাঁচা আলু, সেটা সেদ্ধ করে দেওয়া যায়, সেটার সঙ্গে একটু নুন লেবু লঙ্কা দিয়ে দিলে একটা মজা হয় না, একটু গোলমরিচ ছিটিয়ে দিলে, এটাকে বলে এম্বেলিশমেন্ট। সেটাকে যদি আমি ভেজে সার্ভ করি সেটা অন্যরকম টেস্ট হবে। আমি কিরম করে সেটা সার্ভ করছি, ওই 1 টাকার আলুটা যখন 10 টাকা হয়ে লেজ হয়ে লোকে কেনে, তখন সেটা আলুই থাকে। এটাকে বলা হয় ট্রিটমেন্ট, ভ্যালু অ্যাডিশন। এই ডকুমেন্টারির ক্ষেত্রে ট্রিটমেন্ট ইজ এ কি ওয়ার্ড। কি ট্রিটমেন্ট দেব কোন ডকুমেন্টারিতে? ব্রডার সেন্সে আমরা যেটাকে ডকুমেন্টারি বলি, বিদেশে সেটাটা দুটো ক্যাটাগরি, ফিকশন অ্যান্ড নন ফিকশন। নন ফিকশনের মধ্যে ডকুমেন্টারি ইজ জাস্ট ওয়ান স্মল পার্ট। নন ফিকশনে অনেক কিছু আছে, আর যারা ডকুমেন্টারি নিয়ে রিসার্চ করে, তারা সো কল ডকুমেন্টারিটাকেও 80 ভাগে ভাগ করেছেন। 80 রকম ক্যাটেগরিতে ডকুমেন্টারি ভাগ হয়ে গেছে। এবং ডকুমেন্টারিতে যখন প্রথম ডকুমেন্টারি তৈরি হয়, তখন ছিল ডকুমেন্টস ইন রিয়েলিটি, সব কিছু রিয়েল হতে হবে। তারপর রবার্ট ফ্ল্যাহেটি, নানক অফ দ্য নর্থ ইত্যাদি ইত্যাদি, কন্ট্রাপন্টাল সাউন্ড, এইসব জিনিস যখন এসে গেল, তখন দুটো আরো কথা তার সঙ্গে যোগ হলো, ডকুমেন্টস ইন রিয়েলিটি আর্টিস্টিক্যালি অ্যারেঞ্জড। এই আর্টিস্টিক্যালি অ্যারেঞ্জ যখন কথাটা শুরু হলো, তখন আপনারা যারা দেখেছেন সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ, তারা দেখেছেন যে রবীন্দ্রনাথের ভূমিকায় একজন অ্যাক্টিং করেছিল। সেই নিয়ে তৎকালীন কিন্তু অনেকে মানিকদাকে পর্যন্ত প্রশ্ন করেছিল, আপনি রবীন্দ্রনাথের জীবনে একজন অ্যাক্টরকে দিয়ে অ্যাক্টিং করালেন। কথাটা হচ্ছে তা না, কথাটা হচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। আমাদের শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। কি বুঝতে হয়, কি জানতে হয়? স্পেসিফিক্যালি টার্গেট কে, কার জন্য বানাচ্ছি আমি, কে দেখবে না, আমি কি আমার মতন করে বানাবো না টার্গেটের জন্য বানাবো? টার্গেট কি চায়? এখন টার্গেট যা চায় সবসময় তো তা দেওয়া সম্ভব হয় না। তবে এমন করে একটা ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি যেটা টার্গেটের কাছে গ্রহণযোগ্য হবে, তাহলেই সেটা সাকসেসফুল হয়। এই ডকুমেন্টারির নানান রকম ডকুমেন্টারি আছে, ক্রিয়েটিভ ডকুমেন্টারি, ইমাজিনেটিভ ডকুমেন্টারি। এর এক্সাম্পল ছাড়া বলাটা একটু ডিফিকাল্ট। আমরা ম্যাক্সমোর ভবনে প্রতি বছর ইনপুট প্রোগ্রাম করতাম, সেটা গত 2-3 বছরে SRFTI-তে হয়েছে। এখন কোথায় হবে জানি না, এই কোভিড চলাকালীন কবে হবে, কোথায় হবে, আমার কোনো আইডিয়া নেই। তবে আপনারা যারা এই নিয়ে ইন্টারেস্টেড, যারা এই নিয়ে থাকতে চান, আমি বলবো আপনারাই একটা অর্গানাইজ করুন না, একটা মিনি ইনপুট, আমরা দেখাই আপনাদের কি কি হতে পারে। এটাও কিন্তু সম্ভব। দেখুন সমস্ত পৃথিবী কোথায় এগিয়ে গেছে, কত রকম জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে। আনফর্চুনেটলি আবার বলছি, আমাদের দেশে যেসব বিবিসি বা CNN বা যা দেখি আমরা, সেটা কিন্তু সেম বিবিসি না। লন্ডনে বসে যে লোকটা বিবিসি দেখছে, সে কিন্তু অন্য বিবিসি দেখছে। এটা একটা বিবিসির আলাদা একটা সিগন্যাল যেটা আসে ইন্ডিয়ার জন্য। বুঝতে হবে যে কিছু অনুষ্ঠান ছাড়া বাকিগুলো সবই ইন্ডিয়া স্পেসিফিক। এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ জন্য যে ধরনের প্রোগ্রামগুলো তৈরি হয়, সেটা ন্যাটজিওতেই বলুন, ডিসকভারিতেই বলুন, বা বিবিসিতেই বলুন, বা CNN-এই বলুন, বা যেখানেই বলুন, এগুলোই কিন্তু শেষ কথা না। ইউরোপে নানান রকম এক্সপেরিমেন্ট হচ্ছে, নানান রকম প্রোগ্রাম হচ্ছে, কোরিয়াতে নানান রকম প্রোগ্রাম হচ্ছে।
তাইওয়ানে নানান রকম প্রোগ্রাম হচ্ছে, জাপানে নানান রকম প্রোগ্রাম হচ্ছে, জার্মানিতে ভীষণ ভালো এক্সপেরিমেন্ট হচ্ছে, ইন্টারাক্টিভ প্রোগ্রাম হয়ে গেছে, ডকুমেন্টারি এখন ইন্টারাক্টিভ হয়ে যাচ্ছে, অডিয়েন্স পার্টিসিপেটিভ হয়ে যাচ্ছে। এইগুলো কি করে করতে হয়, এইগুলো কি করে জানতে হয়, নতুন ট্রেন্ডটা কি, এইগুলো বোঝার জানার জন্য কিন্তু দেখা দরকার। ইউটিউবে সেগুলো পাওয়া যায় না, কোথাও গিয়ে কোনো লাইব্রেরিতে এগুলো দেখা যায় না। এইগুলোকে আলাদা করে একটা জায়গায় ব্যবস্থা করা উচিত। আনফর্চুনেটলি সেরকম কিছু ব্যবস্থা নেই আমাদের দেশে। সুতরাং আপনারা যারা এই ক্যারিয়ারে আসতে চান, যাদের হবি হচ্ছে, নেশা হচ্ছে এই ধরনের ডকুমেন্টারি, সেটা যদি আপনাদের পেশা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ইউ হ্যাভ টু কিপ অ্যাব্রেস্ট। আরও একটা কথা বলি, আমাদের এখানে সব কিছু আমরা গুলিয়ে ফেলি, মিশিয়ে ফেলে একটা খিচুড়ি বানিয়ে ফেলি, প্রত্যেকটা আলাদা টার্গেট। যেমন একটা কর্পোরেট ফিল্ম বলে একটা জিনিস আছে, আমরা কর্পোরেট ফিল্ম যেটাকে বলি তার মধ্যে মার্কেটিং ফিল্মও আছে, শেয়ার হোল্ডার্স মিটিংও আছে, সেলস ওরিয়েন্টেড ফিল্ম আছে, প্রত্যেকটা আলাদা, ইচ ইজ এ সেপারেট জনার। সুতরাং এইগুলো জানতে গেলে, এইগুলো শিখতে গেলে you need to learn a little more, read a little more and see a lot more. Thank you very much. রিপোর্টটা এসে গেছে। কি বলো ডক্টর? ইটস আ সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। বাট হাউ ইন্সপেক্টর? মানে দাদার কোনো সিভিয়ার কোনো প্রবলেম ছিল না, কোনো রকম হার্টের কোনো প্রবলেম নেই, জাস্ট ইট ওয়াজ সাম মেয়ার অ্যাজমা, সেটাও কোনো সিভিয়ার কিছু ছিল না। আই মিন দিস ইজ রিয়েলি আনফেয়ার। আমি তো এখনো ভাবতেই পারছি না যে কীভাবে হলো। বাট ডক্টর যখন বলছে হার্ট অ্যাটাক, দেন ইট মাস্ট বি। আমি জানি না এরপর কী করবো। আমি মানে যখন আজকে মর্নিংয়ে ওর রুমে যাই, আই ওয়াজ রিয়েলি শকড। আমি লিটারালি জানি না কী করবো। আর আপনি অটোপসির ব্যাপারে বলছিলেন, আই ডোন্ট থিঙ্ক অটোপসি করাটা ঠিক হবে বলে, বিকজ আমাদের পরিবারের কেউই চায় না বডি নিয়ে ছেড়খানি করা হোক। সো আমি অলরেডি ফ্যামিলিকে জানিয়ে দিয়েছি, ফোন করে দিয়েছি সকালে, তারা রওনাও দিয়ে দিয়েছে, তারা আসছে। আপনি প্লিজ অটোপসির ব্যাপারে ভাববেন না। আর ডক্টর যেহেতু একবার ইনফরমেশন দিয়ে দিয়েছে যে ইট ইজ আ সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট, তো ইটস ওকে আই থিঙ্ক। আচ্ছা আপনি বলুন, কাল রাতে ঠিক কি হয়েছিল? ইট ওয়াজ আ নর্মাল ডে, যেমন রোজ হয়। অফিস থেকে ফেরা, ওর অভ্যাস ছিল ডায়েরি লেখা, যেমন রোজ অফিস থেকে ফিরে খেয়ে দিয়ে ডায়েরি লেখে, এক্স্যাক্টলি সেরকমই হয়েছিল। নিজের সব কাজ সেরে আমি সবে ড্রিঙ্ক করতে বসেছিলাম ওর অফিস থেকে ফেরার আগে। আর কিছুক্ষণের মধ্যেই ও অফিস থেকে ফিরে আসে। এসে গেছিস? হ্যাঁ
তারপর অফিস কেমন গেল? দোষ বেকার, এত টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এত প্রেসার, মারাত্মক চাপ এখন। প্রেসার আর টেনশনের সব থেকে বড় ওষুধ। আচ্ছা দা, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য ক্লাস বার করছি। ঠিক আছে, চল বানাবো। তোর হয়ে গেলে তুই আসিস, বুঝলি? আমি বটল আর গ্লাস বার করে নিয়েছি। লেটস হ্যাভ সাম ফান। অনেকদিন পর হবে আজকে, হ্যাঁ? চলে আয় তাড়াতাড়ি। তারপর বল, 30 না 60? 60, হ্যাঁ। অফিসের কাজকর্ম কেমন চলছে? আরে ভাই, কাজকর্ম তো কিছুই হচ্ছে না, তার উপর বস একের পর এক ডেডলাইন দিয়েই চলেছে। ডেডলাইন? আরে কাজ পেন্ডিং পড়ে আছে, পরশু ডেডলাইন দিচ্ছে। সব বসই এরকম হয় রে। দোষ মাথার উপর প্রেসার যেন চলে যায়। কিছু করার নেই, এটাই লাইফ। আর চিয়ার্স। হ্যাঁ, তো তারপর বল, তোর কেমিক্যাল ল্যাবের কাজ কত দূর কি বল? ওই চলছে কোনো রকমে। আসলে জানিস তো ইন্ডিয়া নানা রকম বাজেটের প্রয়োজন হয়, বাট সেই অনুযায়ী আমরা টাকা পাই না। কোনো কিছু বল না, কিছু না। সে মতো টাকা পাই না, নানা রকম কেমিক্যালসের অভাব। আমি একটা কেমিক্যাল নিয়ে রিসার্চ করছি বাই দ্য ওয়ে, বাট জানি না রিসার্চটা কতদূর সাকসেসফুল হবে, বিকজ ওই একটাই টাকা পয়সার অভাব। অনেক রকম নানা রকম কেমিক্যালস চাই, যেটা ইন্ডিয়াতে এখন অ্যাভেলেবেল নেই। আমি কিছু হেল্প করতে পারি? তুই কিছু পারবি না রে। আমি অনেক বসকে অনেক বলেছি, বাট জানি না কি হয়, দেখা যাক। ওকে বারণ করা সত্ত্বেও ও একের পর এক পেট খেতে থাকে। একটা, দুটো, তিনটে, চারটে। ওই ওই তুমি এসে এসছো। শুয়ে পড়ো, কাল সকালে তোর অফিস আছে। কেন খাস এত যখন সহ্য করতে পারিস না? উঠে উঠে উঠেছো? এদিকে পা কর, এদিকে পা কর, এদিকে পা কর। ঠিক আছে, ঠিক আছে। কাল সকালে ডাকতে আসবো তোকে। কাল থেকে কম খাবি, বুঝলি? তারপর আজ সকালে যখন ওর রুমে যাই, তখন দেখি দাদা। আরে ওঠ, 8:30 বাজে, অফিস যাবে না নাকি? এখন হ্যাংওভার হয়েছে। ওঠ, ওই ওকে, আমি তাহলে অটোপসির জন্য পাঠাচ্ছি না। আপনার অ্যাডভোকেটের সাথে আমার কথা হয়ে গেছে। আপনার সম্পত্তি রিলেটেড এনিথিংস উনি আপনার সাথে কথা বলে নেবেন। ইটস ওকে। তাহলে আজ আপনি আসতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাছে মানে যদি আপনার কিছু জানার থাকে আপনি আমাকে বলতে পারেন, অ্যান্ড সমস্ত রকমভাবে আমি হেল্প করতে রাজি আছি। আসুন। আরে রাজ, আয় আয় বস। আরে আয় আয়, বল কেমন আছিস? বস।
হঠাৎ বন্ধুকে মনে করলো আজ? এলাম, কেমন আছিস বল? ভালো আছে? তুই কি খাবি, চা কফি এনে? না না, কিছু খাবো না। জল অ্যাটলিস্ট? হ্যাঁ, এক গ্লাস জল। বস আমি আসছি। এনে, দে। আর বল। তুই আমাকে একটা কথা বল, এই 1 মাস আগে যে তোর দাদা মারা গেল, আমার ঠিক ভালো লাগে না, আমার ঠিক খটকা লাগছে। এর সঙ্গে কি তুই জড়িত নয় তো? শোন না, বল ব্যাপারটা কি আছে? দেখ, ফার্স্ট অফ অল ইটস ভেরি সিম্পল। তুই আমার ছোটবেলার বন্ধু, তোকে ভরসা করে বলছি, আর কাউকে কিন্তু বলিনি, আর না আর কাউকে বলবি। আর একটা কথা তুইও মনে করে রাখ, তুইও কাউকে বলবি না। আমি আমার মামার বাড়িতে থাকি, আর তুই জানিস কিছুদিন আগে আমার মামি মারা যায়। মামি মারা যাওয়ার আগে মামি একটা উইল করে যায়, যে উইলে তার সমস্ত সম্পত্তি, এই বাড়ি আর মামির যা সম্পত্তি ছিল সব কিছু আমার আর দাদার নামে 50-50 লিখে দিয়ে যায়। কিন্তু ওই উইলে একটা কন্ডিশন থাকে। কি কন্ডিশন? যদি আমাদের দুজনের মধ্যে কারো মৃত্যু মার্ডার করে হয় কি কোনো অ্যাক্সিডেন্টে হয়, তাহলে অটোমেটিক্যালি 90% সম্পত্তি চলে যাবে একটা ট্রাস্টে, আর 10% যে বেঁচে থাকবে সে পাবে। সেটা আমি কোনোদিনও হতে দিতে পারতাম না, তাই নয় কি? তাহলে মার্ডারটা কি তুই করলি? আমি কে? কেমিক্যাল ল্যাব টেকনিশিয়ান। মার্ডার না তো, হার্ট অ্যাটাক। হ্যাঁ, আমি করেছি, কিন্তু এমন ভাবে করেছি যাতে কেউ না বুঝতে পারে, কারো কোনো সন্দেহই আসবে না। আর সেটা করার জন্য আমাকে আমার নলেজের সাহায্য করতে হয়েছে। দেখ, আমাকে এমন ভাবে প্ল্যান করতে হতো যেন সাপও মরে আর লাঠিও না ভাবে। আমাকে এমন ভাবে প্ল্যান করতে হতো যেন ওটা কারো সন্দেহই না হবে যে ওটা মার্ডার হয়েছে। সো আই স্টার্টেড প্ল্যান। অনেক প্ল্যান করলাম, অনেক সার্চ করলাম, অনেক বই ঘাটলাম, ইন্টারনেট দেখলাম যে কিভাবে একটা লোককে মারা যায় যাতে অন্য লোকের সন্দেহই না হয় যে তাকে খুন করা হয়েছে। সো কেমিস্ট্রির থেকে ভালো অপশন আর কি হতে পারে? তারপর আমি রিসার্চ করা স্টার্ট করলাম, নানান বই ঘেঁটে দেখলাম, সমস্ত রকমের কেমিস্ট্রি বই, কোন রিয়াকশানে কিভাবে একটা মানুষের ক্ষতি করা যেতে পারে। সারা দিন রাত এই রিয়াকশানের পেছনেই কাটিয়ে দিয়েছি, অনেক ভেবেছি, অনেক খুঁজেছি। তারপর একদিন আমি সলিউশন পাই। ইয়েস, I got the solution. It is barbiturates. Barbiturates একটা medicine. But when barbiturates comes in contact with alcohol, it becomes a deadly poison. যেটা মানুষকে তৎক্ষণাৎ হার্ট অ্যাটাকে পরিণত করে ফেলে। I got my solution. কিন্তু এই বারবিচুরেটস দেবো কিভাবে? দাদার পাম্প? ইয়েস, দাদার পাম্পের ভেতরে আমি বারবিচুরেটস পাউডার মিশিয়ে রাখি। এবার আমার একটাই কাজ ছিল, ওই পাম্পটাকে ইউজ করানো, যেটার জন্য আমি মুখিয়েছিলাম। বাস এইভাবেই প্ল্যান করলাম কিভাবে হার্ট অ্যাটাককে রিমেক করা যায়। আর তারপর আসে সেই 19শে জুলাইয়ের রাত।
সব কিছু প্ল্যান অনুযায়ী এগোয়। আমি টেবিলে ড্রিঙ্ক সাজিয়ে রাখি এবং দাদা ফেরার পরেই ওকে ড্রিঙ্ক অফার করি। প্রথমে খেতে না চাইলেও আমার কাজই ছিল ওকে ফোর্সফুলি ড্রিঙ্ক করানো, অ্যাটলিস্ট ততটা লেভেলে যেই লেভেলে বারবিচুরেটস কাজ করতে পারে। সো সেটাই করি, সেই অনুযায়ী এগোয়। একটার পর একটা ড্রিঙ্ক ওকে অফার করতে থাকি এবং ছলে বলে কৌশলে ওকে ড্রিঙ্ক করায়। 1, 2, 3। এবার যখন বুঝতে পারি যে ওর বডিতে যথেষ্ট পরিমাণে অ্যালকোহল পৌঁছে গেছে, তখন ফোর্স করা বন্ধ করে দিই। এবং সেই মোমেন্টটা আসে যার জন্য আমি এতদিন ওয়েট করেছিলাম, দি ক্লাইম্যাক্স। আর নিবি? ভাই আমাকে প্রমিস কর তুই কিন্তু কারো কিছু বলবি না। পারলি এটা আমার সঙ্গে? It was a perfect planned murder. কেন করবি তুই? কি লাভ? চলুন ফিরে আসবো, ফিরে আসবো, ফিরে আসবো। আজ থেকে 10 বছর আগে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তুই আমায় ছেড়ে পাঠিয়েছিস, মনে পড়ে কিছু? It's revenge time.
বসন্ত, তুমি তবে আজও এলে না। ঠিক এভাবেই বসন্ত ভেবে দরজা খুলেছি প্রত্যেকটা শীতের পর, আর প্রতিবার সামনে এসে দাঁড়িয়েছে অবহেলা। জানিয়েছে আমার মতো অসম্পূর্ণরা কেবল বসন্ত বিলাপ করতেই আসে আর চলে যায় এক পৃথিবীর না পাওয়া নিয়ে। তবে আমি আবার সাজব, আরো নিপুণ, আরো সূক্ষ্মভাবে সাজব, যে পৃথিবীতে আমার এই সাজ শুধুই কলঙ্কের, কটাক্ষের আর ঘৃণার। সে জগৎ আমার হতেই পারে না, সে পৃথিবী আমার জন্য নয়। তবে কি জানো, আক্ষেপ একটাই, আমার আর বসন্ত দেখা হলো না, আমার একটা রঙিন জীবন হলো না। হ্যাঁ, কালকে তো যেতেই হবে। এই সময় না গেলে কি আর চলে? যাবি? কি বলছিস রে? এখন তো প্রায় লকডাউন উঠেই গেছে, সব দোকানপাট খুলে গেছে, কি করে তোকে যেতে দিই বলতো? কি আর করবে বলো, এখন তো এটাই আমার কাজ, তাই না? এখন আমরা যদি পিছিয়ে পড়ি তাহলে কি করে হবে বলো তো? না না, আজ তোকে যেতে হবে। এমনিতেই তোর শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে, ঠিক সময় খাওয়া দাওয়া করিস না। না, আজ যেতে হবে না, ছেড়ে দে। আচ্ছা মা, তুমি যে আমাকে নিয়ে এত চিন্তা করছো সেসব তো ঠিকই আছে, কিন্তু মা তুমি একবার ভেবে দেখো সেই সব মানুষদের কথা যারা এই সময় হসপিটালে ভর্তি হচ্ছে, তারা কি ধরনের করুণ পরিস্থিতির মধ্যে যাচ্ছে। তারা তো আমাদের মতন মানুষদেরকেই পাশে যাচ্ছে না। তো আমরা যদি দূরে সরে যাই, ভাবি পরিস্থিতিটা বিগড়ে যাবে, তুমি ভাবতে পারছো? সেই সব কথা তো বুঝলাম, কিন্তু দেশের এই পরিস্থিতিতে আমি বা তোকে ছেড়ে দিই কি করে বলতো? কিন্তু মা, আমি যখন এই কাজটা নিয়েছিলাম তখন আমি জেনেই নিয়েছিলাম যে
আমাকে যে কোনো পরিস্থিতিতে হসপিটালের পাশে এসে দাঁড়াতে হবে। আজ ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। হ্যাঁ, সেও ঠিক কথা। দাঁড়া দেখি তুই কি করে প্রোটেকশন নিয়ে যেতে পারিস। ঠিক আছে মা, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। আমি নিজের প্রোটেকশন নিজে নিয়েই থাকবো। তাছাড়া হসপিটাল কর্তৃপক্ষ সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে। দেখিস না, যেটা ভালো বুঝিস সেটাই কর। হসপিটালে অবশ্য তোর দায়িত্ব অনেক বেশি, সেটা তো আর অস্বীকার করা যায় না। কেউ একজন এসছে মনে হচ্ছে, দাঁড়াও আমি গিয়ে দেখছি। আরে মামুনি দিদি, কি গো সবাই ভালো আছে তো? তা বলো। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তা বলছি তুই ভালো আছিস তো? হ্যাঁ, আমি ভালো আছি এবং আমার বাড়ির সকলেও ভালো আছে। তা বলো, কিছু বলতে এসেছিলে নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি তোর কাছে আমি একটা ব্যাপার নিয়ে এসেছিলাম। তো আমাদের পাড়ার ওই মোড়ে যে ছেলেগুলো ভিক্ষে করে খায় আর কি, তো কদিন হলো ওদের অবস্থা খুবই খারাপ, খেতে পাচ্ছে না ঠিকঠাক করে। তো আমি ভাবছিলাম ওদেরকে যদি আমরা কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই ভেবেছো গো, ওদেরকে সাহায্য করাটা খুবই দরকার। তাহলে তো বেশ ভালোই হলো। তাহলে তুই তোর বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ব্যাপারটা বল, আর আমিও দেখি এদিকটা কি করতে পারি। আচ্ছা, তো তুই এখন হসপিটালে যাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, যাইবই কি। আচ্ছা, আমি আমার বন্ধুদের ফোন করে তোমাকে জানাচ্ছি। তো সাবধানে থাকিস, ঠিক আছে? আসি এখন। হ্যাঁ গো, তোমরাও সাবধানে থেকো, আর দরকার ছাড়া বাড়ি থেকে বেরিও না। এখন এটাই একমাত্র। বাবা, রাস্তাঘাটে তো গাড়ি, এবার বানুক একটা ফুল লাগে। হ্যালো, হ্যাঁ বানু। হ্যাঁ নয়দি, বলো, ভালো আছো তো? হ্যাঁ, তোকে আমি একটা ব্যাপার নিয়ে ফোন করেছিলাম। আসলে আমাদের রাস্তার মোড়ে যে ছেলেগুলো ভিক্ষে করে খায় রে, না খেতে পেয়ে এখন খুব কষ্ট পাচ্ছে, জানিস তো? ব্যাপারটা শুনেছিস তো তুই? হ্যাঁ গো, শুনলাম, শুনে খুবই খারাপ লাগলো। হ্যাঁ, আসলে আমরা কয়েকজন মিলে ওদেরকে একটু সাহায্য করব বলে ভাবছি। তো তোরা আমাদের সাথে আছিস তো? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, ওদেরকে সাহায্য করার জন্য আমি তোমাদের পাশে। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, চলো বাবা। আরে ইন্দ্রলাদি, তুমি এখন হসপিটালে যাচ্ছ? আরে হ্যাঁ, এক্ষুনি হসপিটাল থেকে জরুরি কল এসেছিল রে, তাই যাচ্ছি। আচ্ছা যাই হোক, তোর সঙ্গে যখন দেখা হয়েই গেল, একটা বিষয় জানানোর ছিল, কিন্তু এই সময় তো আমার হাতে একদমই সময় নেই। তাই মামুনিদের কাছ থেকে তুই জেনে নিতে পারিস বিষয়টা। ওহো আচ্ছা, ঠিক আছে, আমি জেনে নিচ্ছি। তুমি সাবধানে যেও। ঠিক আছে, আমি এখন যাচ্ছি রে, আর সাবধানে থাকিস। দরকার ছাড়া একদমই বাড়ি থেকে বেরোনোর দরকার নেই। আরে ইস্পিতা যে, আই বস। হ্যাঁ গো, ইন্দ্রলাদি বলল তোমার কাছ থেকে একটা ব্যাপার জেনে নিতে। আসলে ইন্দ্রলাদি হসপিটালে যাচ্ছিল তো, খুব ব্যস্ত ছিল। সত্যি ইন্দ্রিলাটা যা কষ্ট করছে আমাদের জন্য। আচ্ছা, ওকে যদি আজকে একটা অন্যরকম ভাবে ওয়েলকাম করা যায়? হ্যাঁ, এটা কিন্তু তুমি ঠিকই বলেছো, বেশ একটা অন্যরকম ভাবে স্বাগত করব। সত্যি ও নিজের জীবনের পরোয়া না করে আমাদের জন্য যা করছে না, শুধু ও না, ওর মতন আরো অনেকে যারা আমাদের জন্য এত ভাবছে, কি আর বলবো, আমাদের চিরকৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ, এবার বলো তো দেখি ব্যাপারটা। আরে পাড়ার যে ছেলেগুলো ভিক্ষে করে রে, ওরা এখন না খেতে পেয়ে খুবই কষ্ট পাচ্ছে। তো আমরা কয়েকজন মিলে ওদেরকে সাহায্য করার কথা ভাবছি। হ্যাঁ, একদম ঠিক ভেবেছো ব্যাপারটা। আমি আছি, মানুষ হয়ে মানুষের পাশে থাকবো না? একটু শুনবি? হ্যাঁ রে বর্ষা, বল, কিন্তু দূরে দাঁড়িয়ে বল। হ্যাঁ হ্যাঁ, দূরে দাঁড়িয়েই বলছি।
তোকে এই মুহূর্তে দেবার মতো আমার কাছে কিছুই নেই, শুধু একটা স্যালুট জানাতে চাই। আরে না, এটা তো আমার কর্তব্য। আর প্লিজ দরকার ছাড়া একদমই বাড়ি থেকে বেরোস না। হ্যাঁ হ্যাঁ, সেসব কিছু বুঝলাম, কিন্তু এই সময় তোর সুস্থ থাকাটা খুব দরকার, তাই সাবধানে থাকিস। আমি আসছি। উফ, সত্যি কি গরম পড়েছে। আরে এসব কি? ওয়েলকাম ইন্দ্রিলা। ওয়েলকাম ইন্দ্রিলাদি। আরে এটা তো সামান্য মাত্র, তুই যা করছিস আমাদের জন্য জাস্ট অসাধারণ। সত্যি কিছু বলার নেই রে। আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, তুমি এই ফুলটুকুই ঠিক আছে দাও, কিন্তু একটু দূর থেকে দাও। আমাকে এইভাবে ওয়েলকাম করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, তুই যা, রাত্রিতে কথা। হ্যাঁ, কিছু ভেবেছিস ওই ছেলেদেরকে কি দেওয়া যেতে পারে, কিভাবে সাহায্য করা যেতে পারে? জানিস তো, আমি ভাবছি ওদেরকে কিছু খাবার আর কিছু কাপড় দেব। দেখো মামুনি, এগুলো সাময়িক সময়ের জন্যই ঠিক আছে। এগুলো দিয়ে কি আর সারা জীবন চলবে ওদের? আমি চাইছি ওরা যেন কোনোদিন এই ধরনের সংকটের মুখে আর না পড়ুক। তা তুই কি কিছু ভেবেছিস? হ্যাঁ গো, আমিও একটা ভেবেছি। সেটা হলো, যদি একটা এনজিওর সঙ্গে যুক্ত করানো যেত এই ধরনের ছেলেমেয়েগুলোকে, খুব ভালো হতো। আমি অনেকগুলো এনজিওর সঙ্গে কথা বলেছি। বাহ, এটা তো খুবই ভালো ভেবেছিস। তা এনজিওতে কি বললো? বললো ওখানে ওদের রাখবে এবং কিছুদিন কাজ শেখাবে প্রথমে, তারপরে সেই কাজগুলো করেই ওরা নিজেদের খাবার নিজেরাই আনতে পারবে। আমি এই বিভিন্ন রকম এনজিওর ডিটেলস গুলো দেখে একটা এনজিওকে সিলেক্ট করেছি, যেটা হলো চেতনা। ফুল ফর্ম হচ্ছে চাইল্ডহুড ইনহ্যান্সমেন্ট দো ট্রেনিং অ্যান্ড অ্যাকশন। এটা মনোহর কুঞ্জ 40/22 নয়াদিল্লি গৌতম নগরে অবস্থিত। এই এনজিওটার সঙ্গে আমি ফোনে কথাও বলেছি। এখান থেকে বললো যে প্রথমে কিছু কাজ শেখানো হবে এবং তারপরে ওই কাজগুলো করেই ওরা নিজেদের খাদ্য নিজেরাই আনতে পারবে। প্রথমে আমাদেরকে কিছু টাকা দিতে হবে। খুব ভালো ভেবেছিস রে, খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বানু আর ইস্পিতাকে বলে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ মামুনিদি, আমি ইন্দ্রিলা বলছি গো। বলছি পাড়ার মোড়ে ওই যে ছেলে মেয়েগুলো ছিল, ওদেরকে কালকেই এনজিও থেকে নিয়ে যাবে, আর ওখান থেকে গাড়ি এসে ওদেরকে নিয়ে যাবে। আর আমার সঙ্গে এনজিওর সমস্ত রকম কথা হয়ে গিয়েছে, তুমি আর সবাইকে জানিয়ে দাও। সত্যি ওদেরকে একটা ভালো জায়গায় যুক্ত করা গেল। এই তো নাম্বারটা। হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার। কে বলছেন বলুন তো, ঠিক বুঝতে পারছি না। ওই যে চেতনা এনজিও থেকে বলছি গো দিদি, ওই যে ভোলা গো ভোলা, যাদেরকে তুমি চেতনা এনজিওতে যুক্ত করেছি। হ্যাঁ হ্যাঁ বলো, তা তোমরা কেমন আছো? কিছুদিন আগেই আমরা তোমাদের নিয়ে আলোচনা করছিলাম। তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তোমরা এখন কেমন আছো? হ্যাঁ হ্যাঁ আমরা ভালো আছি। তা তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো ওখানে? কোনো অসুবিধাই নেই, তোমরা ছিলে বলেই তো আজ আমরা এত ভালো দিন কাটাতে পারছি। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাদের। এখানে যদি না যুক্ত করতে আমাদেরকে, আমরা আজ এত কিছু শিখতেই পারতাম না। মোড়ে বসে বসে অন্যের কাছে শুধু হাত পেতেই থাকতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা সাবধানে থাকবে আর সব সময় হ্যান্ড স্যানিটাইজ করবে এবং মাস্ক সব সময় মুখে পরে থাকবে, আর কাজপত্র সব ভালো করে শেখো। রাখছি তাহলে এখন, আর কোনো অসুবিধা হলে আগে জানাবে। সত্যি সকাল সকাল একটা ভালো খবর পেয়ে নিশ্চিন্ত হওয়া গেল। এই ধরনের ছেলেমেয়েগুলোর জন্য কিছু না কিছু করা দরকার ছিল। যাই হোক, সবকিছু ভালো ভালোই মিটবে।